সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসমদ আলী, সহকারী শিক্ষক, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা আজকে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ধাতু। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রত্যয় নিয়ে। প্রত্যয়ের মূল জিনিসগুলো আমরা শিখেছি। ধাতুর সঙ্গে প্রত্যয়ের একটা সম্পর্ক আছে, সেজন্যই আমরা ধাতুটা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানবো যে ধাতু কি। ধাতু কিছুই না, সহজ কথায় যদি বলি, ক্রিয়ার মূলকেই ধাতু বলে। ক্রিয়াপদকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া বিভক্তি। ক্রিয়া পদ্ধতি, ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। আমি এখানে লেখার চেষ্টা করেছি, তোমরা যদি একটু দেখো, ক্রিয়ার মূলকেই ধাতু বলে। কি বললাম? ক্রিয়ার মূলকেই ধাতু বলে। তারপর আবার বলছি, ক্রিয়াপদকে ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। কয়টি অংশ পাওয়া যায় বললাম? দুটি অংশ। এক, ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, অর্থাৎ ধাতুর তিনটি নাম আমরা দেখতে পাচ্ছি, ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, আর দুই, ক্রিয়া বিভক্তি। তাহলে সংজ্ঞাটা কি দেওয়া যায়? এর আরেকটা সময় দেওয়া যায় এভাবে, যে ক্রিয়াপদ হতে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু, অথবা ক্রিয়াপদ হতে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাকে ধাতু বলে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ক্রিয়াপদ হতে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাকেই ধাতু বলে। আমি একটা উদাহরণ লিখবার চেষ্টা করেছি, এখানে তোমরা দেখো, পড়ে এবং ধরে দুটো ক্রিয়াপদ বলছি। পড়ে, পর যোগ এ, পরটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। অনুরূপ ভাবে ধরে, ধর যোগ এ। তোমরা খেয়াল করো, আমি একটা চিহ্ন দিয়েছি পরের উপর এবং ধরের উপরে, এটা হচ্ছে ধাতু চিহ্ন। আমি গত ক্লাসে বলেছিলাম ক্রিয়া প্রকৃতির একটা চিহ্ন আছে, যে ক্রিয়া প্রকৃতি মানেই তো ধাতু। সুতরাং আজকে ধাতুর উপর যে চিহ্নগুলো দিচ্ছি সেটা ধরনের ক্রিয়া প্রকৃতির চিহ্ন, এটাই হচ্ছে ধাতুর চিহ্ন। পর যোগে পড়ে, ধর যোগে ধরে। তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে পর এবং ধর এই দুটোই হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। আমরা যদি আরো উদাহরণ বলি, তোমরা লিখতে পারো। আমরা দুটো বললাম, তোমরা বলতে পারো যে করে, তাহলে এটাকে ক্রিয়াপদ করে, এটা ভাঙলে কি হবে? কর যোগ এ। তাহলে এটাই হচ্ছে ধাতু, করটাই হচ্ছে ধাতু। আমি যদি বলি মারে, মারে, তাহলে আমরা কি বলবো? মার যোগ এ, এই মারটাই হচ্ছে ধাতু। তাহলে কর, মর, পর, ধর, মার, কার, ল্যাগ, দ্যাগ, শোন ইত্যাদি এগুলোই হচ্ছে ধাতু। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যদি আরেকবার তোমাদের বলি, তাহলে সহজ করে বলি, এক কথায় ক্রিয়াপদের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়াপদ হতে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই হচ্ছে ধাতু। ধাতুর চিহ্নটা আমি বলে দিয়েছি। ধাতুকে তোমরা যদি বুঝতে না পারো, তাহলে আমি আবার বলছি, এইরকম একটা চিহ্ন ধাতু বলা যায়। হ্যাঁ, এরকম দিলেও দেওয়া যায়। ধাতুর চিহ্ন হচ্ছে এটি। আমরা পরবর্তী আলোচনায় যাই। তোমরা নিশ্চয়ই ধাতু বুঝতে পেরেছো, ধাতু কি জিনিস। আমরা পরবর্তী আলোচনায় যাওয়ার চেষ্টা করি। পরবর্তী আলোচনায় যাই। আমি যেটা আগেই বলেছি সেটা আবার বলার চেষ্টা করছি। ধাতুর চিহ্নটা আসলে আবারও দেখাবার চেষ্টা করেছি আমি। তোমরা যদি একবার দেখার চেষ্টা করো, খেয়াল করো, এবার একটু বড় করে দিয়ে রাখছি আমি। দেখো, ধাতুকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করেছি, আমি আগেই বলেছি। এখানে কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি, পর, কর, ধর ইত্যাদি। আমি একটু আগে যেটা বলছিলাম। এবার আমরা চলে যাই ধাতু আর কি আলোচনা আছে। ধাতু দেখো, ধাতু চেনার একটা উপায় আছে। এখন যদি চিহ্ন না দেওয়া থাকে, তাহলে আমরা কি করে বুঝবো যেটা ধাতু? চেনার সহজ একটা উপায় হচ্ছে যে আমরা বর্তমান কাল চিনি, অনুজ্ঞা চিনি, আর পুরুষ চিনি, পার্সন। এক কথায় মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, নাম পুরুষ, এগুলো
তাহলে বলা হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাই ধাতু। নিশ্চয়ই বুঝতে পারছো। আবার বলছি, বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাই ধাতু। এখন তুচ্ছার্থক মধ্যম পুরুষটা কি তোমরা যদি মনে করতে পারো, দেখো তোমরা তো পূর্বের ক্লাসে পড়েছো। তুচ্ছার্থক মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ তিন প্রকার আমি বলেছিলাম। একটা হচ্ছে সাধারণ মধ্যম পুরুষ, সাধারণ মধ্যম পুরুষ, তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষ, আরটা হচ্ছে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ। তোমাদের মনে আছে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ। তাহলে সাধারণ মধ্যম পুরুষ তোমরা জানো, তুমি তোমরা। তুচ্ছার্থক মধ্যম পুরুষ হচ্ছে তুই তোরা, আর সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ হচ্ছে আপনি আপনারা। তাহলে সহজ করে যদি বলি তোমাদেরকে, আমি একটা বাক্য লিখছি। যেমন আমি যদি বলি কোন সম্ভ্রান্ত ব্যক্তিকে যে আপনি পড়ুন, আপনি পড়ুন। আর যদি বলি তুমি, তুমি পড়ো, উচ্চারণটা আমি পড়ো, আর উচ্চারণটা হবে এখানে পড়ো, তাই তো। আর তুই পড়, এই যে তুই এর বেলায় এটাই হচ্ছে ধাতু। আপনি পড়ুন, তুমি পড়ো, তুই পড়। এক কথায় তুই দিয়ে বা তোরা দিয়ে বা তোরা পড়, তোরাও হতে পারে, এটাও তুচ্ছার্থক মধ্যম পুরুষ। তোরা পড়, তা তুই পড়, তুই ধর, তোরা পড়, তোরা কর, তোরা মর, এগুলোই হচ্ছে ধাতু। তাহলে আমরা কি বোঝাতে চাইলাম? সেটি হচ্ছে যে ধাতু চেনার উপায় হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাই ধাতু। আমি এখানে আগে উদাহরণগুলো বলে দিয়েছি। আবার দেখো, যেমন তুই পড়, তুই ধর, তুই খা, তুই লেখ ইত্যাদি। এরকম তোমরা আরো অসংখ্য উদাহরণ তৈরি করতে পারো। তুই দেখ, তুই শোন, তুই উঠ, তুই যা, তুই গা ইত্যাদি। সুতরাং তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছ যে ধাতু কি করে চেনা যায়। আমরা পরবর্তী আলোচনায় যাই, এবার ধাতুর প্রকারভেদ আলোচনা করি। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের জানার আগ্রহ হচ্ছে যে ধাতু কত প্রকার। খুবই সহজ একটা উপায় হচ্ছে, ধাতু মোটামুটি যেটাই জিজ্ঞাসা করা হোক এখানে কত প্রকার, সবই তিন প্রকার। দেখো, ধাতু প্রধানত তিন প্রকার: মৌলিক বা সিদ্ধ বা সংসিদ্ধ ধাতু, 2 নম্বর সাধিত ধাতু, 3 নম্বর যৌগিক বা সংযোগমূলক ধাতু। কি বললাম? ধাতু প্রধানত তিন প্রকার: মৌলিক বা সিদ্ধ বা সংসিদ্ধ ধাতু। এক কথায় মৌলিক ধাতুর আরো দুটো নাম আছে, সেটা হচ্ছে সিদ্ধ বা সংসিদ্ধ ধাতু, 2 নম্বর সাধিত ধাতু এবং 3 নম্বর যৌগিক বা সংযোগমূলক ধাতু। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তোমাদের দেখতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বুঝতে অসুবিধা হলে আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। আর অবশ্যই তোমরা শেয়ার করছো এবং শেয়ার করবে, কারণ তোমাদের একটা শেয়ারে হয়তো অন্য বন্ধু যারা এখন শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না, তারা হয়তো পরবর্তীতে আমরা দেখে দিতে পারি। তাহলে ধাতু প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। ধাতু প্রধানত তিন প্রকার: মৌলিক বা সিদ্ধ বা সংসিদ্ধ, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। আমি যদি বলি মৌলিক ধাতু কত প্রকার, আমি একটু আগে বলেছিলাম ধাতু মোটামুটি সবগুলোই তিন প্রকার, আর প্রত্যয় মোটামুটি সবগুলোই দুই প্রকার। আমরা বলছিলাম প্রত্যয় কত প্রকার, আর দুই প্রকার। প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, প্রত্যয় শব্দ কত প্রকার, দুই প্রকার। প্রকৃতি কত প্রকার, দুই প্রকার। কিন্তু ধাতুর বেলায় এসে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবই তিন প্রকার। তাহলে মৌলিক ধাতু আবার তিন প্রকার: বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আর বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু। খেয়াল করো, মৌলিক ধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে: বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, আর বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু। আমরা এখন মৌলিক ধাতুর বিস্তারিত আলোচনা করব। মৌলিক ধাতুর প্রথমত আমরা আলোচনা করব বাংলা ও সংস্কৃত ধাতু নিয়ে, তারপর আমরা বিদেশি ধাতু আলোচনা করব। তোমরা একটি কথা জানো যে সংস্কৃত ভাষা থেকে অনেক ভাষায় পরিবর্তিত হয়ে বাংলা ভাষা এসছে, তেমনি এই ধাতুর ক্ষেত্রেও সংস্কৃত অনেক ধাতুই
পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে। আমি তোমাদেরকে সেগুলো দেখাবার চেষ্টা করছি। তোমরা যদি সবটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। আমি একটা ছক এঁকেছি এবং ছকে প্রথমত আমি লাল কালি দিয়ে তুমি যে সংস্কৃত ধাতু লিখেছি বা বাংলা ধাতু লিখেছি। এক কথায় এই সংস্কৃত ধাতুগুলোই পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। খেয়াল করো, দেখো অঙ্ক থেকে হয়েছে আঁক, অঙ্ক হয়েছে আঁক, কথ হয়েছে ক। তোমরা যদি তোমাদের বইয়ে পৃষ্ঠায় চলে যাও তাহলে ছকটা দেখতে পাবে। এটা হচ্ছে ৭৯-৮০ পৃষ্ঠায়। ৭৯-৮০ পৃষ্ঠায় গেলেই তোমরা এই ছকটা দেখতে পাবে। আমি সেখান থেকেই তোমাদের বোঝানোর জন্য ওটা লিখেছি। অঙ্ক থেকে হয়েছে আঁক, সংস্কৃত অঙ্ক আঁক, কথ হয়েছে ক, কৃত হয়েছে কাঠ, ক্রি হয়েছে ক, ক্রন্দ হয়েছে কাঁধ, এবার কয়লা ফ্রাজে ক্রি হয়েছে কিন, খাদ হয়েছে খা, গট হয়েছে গড়। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। ঘৃষ হয়েছে ঘষ, দৃশ হয়েছে দেখ, ধি হয়েছে ধর, পথ হয়েছে পর, বন্ধ থেকে এসেছে বাঁধ, বুধ হয়েছে বুঝ, রখ হয়েছে রাত, শ্রু হয়েছে শুন এবং স্থা হয়েছে থা। আরো দু একটি তোমাদের বই উদাহরণ আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এখন আমরা দেখব যে সংস্কৃত ধাতু থেকে সংস্কৃত শব্দ কিভাবে গঠিত হয়। তোমরা খেয়াল করো, সংস্কৃত ধাতু যুক্ত হয়ে যেগুলো শব্দ গঠিত হয়েছে, সাধিত হয়েছে, সেগুলো বলা হয় সংস্কৃত শব্দ। যেমন অঙ্ক থেকে হচ্ছে অঙ্কন বা অঙ্কিত বলতে পারো, কিন্তু বাংলায় হয়েছে আঁক থেকে আঁকা। কথ থেকে হচ্ছে কথ্য বা কথিত সংস্কৃত শব্দ, আর ক থেকে বাংলায় হয়েছে ক কহন। কৃত থেকে সংস্কৃত শব্দ এসছে কর্তন কর্তৃত, আর কাঠ থেকে হয়েছে বাংলায় কাটা। ক্রি থেকে হয়েছে কৃত বা কর্তব্য, কর থেকে হয়েছে করা করে। ক্রন্দ থেকে সংস্কৃত শব্দ এসছে ক্রন্দন, কাঁদ থেকে এসছে কাঁদা। ক্রি থেকে সংস্কৃত শব্দ এসছে ক্রয় বা কৃত, আর বাংলা ধাতু কিন থেকে হয়েছে বাংলা শব্দ কেনা। খাদ সংস্কৃত ধাতু থেকে বাংলা সংস্কৃত শব্দ এসছে খাদ্য বা খাদক, আর বাংলা ধাতু খা থেকে এসছে খাওয়া খাওয়া। গঠ সংস্কৃত শব্দ হয়েছে গঠিত, আর গড় থেকে হয়েছে গড়া গড়ন। ঘৃষ থেকে হয়েছে ঘৃষ্ট ঘর্ষণ, এগুলো সংস্কৃত শব্দ, আর বাংলা শব্দ বাংলা ধাতু ঘষ থেকে হয়েছে ঘষা। দৃশ সংস্কৃত ধাতু থেকে সংস্কৃত শব্দ এসছে দৃশ্য দর্শন, আর বাংলা ধাতু দেখ থেকে হয়েছে দেখা দেখো। তেমনি ধৃ থেকে ধৃত ধারণ, ধর থেকে হয়েছে ধরা ধর। অনুরূপভাবে পঠ থেকে পঠন পাঠ্য, পঠ থেকে পড়া পড়ো। বন্ধ সংস্কৃত ধাতু বা সংস্কৃত শব্দ হয়েছে বন্ধন, আর বাঁধ বাংলা ধাতু থেকে হয়েছে বাঁধন বা বাধা। বুধ সংস্কৃত ধাতু থেকে সংস্কৃত শব্দ হয়েছে বুদ্ধ বা বোধ, আর বাংলা ধাতু বুঝ থেকে হয়েছে বোঝা। রক্ষ থেকে হয়েছে রক্ষণ রক্ষিত, রাগ থেকে হয়েছে রাখা। শ্রু থেকে হয়েছে শ্রবণ শ্রুত, আর শুন থেকে হয়েছে শোনা বা শোনা। স্থা ধাতু থেকে সংস্কৃত শব্দ এসছে স্থান স্থানীয়, আর বাংলা থাক থেকে হয়েছে থাকা। তোমাদের বইয়ে এগুলো আছে, তোমরা নিশ্চয়ই দেখছো কিংবা পরে আবার দেখে নিতে পারো যে মূলত সংস্কৃত ধাতু থেকে বাংলা ধাতুগুলো এসছে পরিবর্তিত হয়ে, এবং সংস্কৃত ধাতু থেকে সংস্কৃত শব্দ কিভাবে গঠিত হয়েছে এবং বাংলা ধাতু থেকে বাংলা শব্দ কিভাবে গঠিত হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং পরে আরো তোমরা দেখে নেবে। আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমরা আরেকটি আলোচনা করব। তোমরা বুঝতে পারছো, আমরা বাংলা এবং সংস্কৃত ধাতু আলোচনা করলাম। এবারে চলে যাব বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু। তোমাদের এখন হিন্দি ভাষায় অনেক দখল। আমরা জানি যে তোমরা হিন্দি কার্টুন বা হিন্দি সিনেমা বা সিরিয়াল দেখে অনেক তোমরা হিন্দি শিখেছো। তোমাদের জন্য এটি অনেক সহজ হয়ে গেছে এই কারণে যে বিদেশাগত ধাতুগুলো প্রধানত হিন্দি থেকেই এসেছে। তোমরা জেনে হয়তো খুশি হলে যে প্রধানত হিন্দি থেকেই বিদেশি ধাতুগুলো এসছে। এছাড়া আরো দু একটি বিদেশি ভাষা থেকে এসছে।
সেটা কচিত মানে কদাচিৎ আরবি ফার্সি থেকে। সুতরাং সংজ্ঞাটা তোমরা দেখে নাও, আমি লিখে দিচ্ছি। প্রধানত হিন্দি এবং কচিত, কচিত মানে কদাচিৎ, খুব অল্প, খুব কম, আরবি ফার্সি ভাষা থেকে আগত ধাতুকেই বিদেশাগত ধাতু বলে। তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো? প্রধানত হিন্দি এবং কচিত বা কদাচিৎ আরবি ফার্সি থেকে আগত ধাতুই হচ্ছে বিদেশি। তো তোমরা উদাহরণে গেলে দেখতে পাবে যে বেশিরভাগ ধাতুই হচ্ছে হিন্দি। এখন এই বিদেশি ধাতুর মধ্যে আবার কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো কোনো কোনো ধাতুর মূল খুঁজে পাওয়া যায় না। যে সকল ধাতুর মূল খুঁজে পাওয়া যায় না সেগুলো বলা হচ্ছে অজ্ঞাতমূল ধাতু। তোমরা অজ্ঞাতমূল শব্দটার সঙ্গে ইতিমধ্যে হয়তো পরিচিত আছো। কোনো জায়গায় হয়তো কোনো মানুষ মারা গেছে যার পরিচয় কেউ জানে না, তাহলে হয়তো মাইকিং হয় যে একটি অজ্ঞাত, মাইকিং অথবা টিভিতে বা বিভিন্ন গণমাধ্যমে বলা হয় যে অজ্ঞাত ব্যক্তির, অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পাওয়া গেছে, এইরকম। তাহলে অজ্ঞাত মানে যেটা আমরা জানি না। তাহলে কিছু কিছু ধাতু আছে যেগুলো মূল খুঁজে পাওয়া যায় না, সেগুলোকে বলা হচ্ছে অজ্ঞাতমূল ধাতু। বা আমরা একটি উদাহরণ আমাদের বইয়ে পাই, সেটি হচ্ছে হেরো। হেরো আমরা আঞ্চলিক ভাষায় এই শব্দটা ব্যবহার করি, হেরা, হেরো, কিন্তু কবি সাহিত্যিকরাও কিন্তু এই শব্দটি অনেক ব্যবহার করেছেন। আমি যদি এখানে দুটো লাইন লিখেছি, হেরো ওই দুয়ারে দাঁড়িয়ে কি, কবিতার লাইন বা একটা লাইন, মানে দেখো দরজায় কে দাঁড়িয়ে আছে, অথবা কাঁটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লাভ হয় কি মোহিতে। তোমরা জানো এই কবিতার লাইনটা, একটি কবিতার লাইন। তো হেরো মানে কি দেখো হতে পারে, যে এই হেরো এই ধাতুটি কোত্থেকে ঠিক এসছে আমরা বুঝতে পারি না, সেই জন্যই বলা হচ্ছে এটি হচ্ছে অজ্ঞাতমূল ধাতু। তাহলে আমরা সঙ্গে কি বলবো? যদি বলি যে বিদেশি ধাতু কাকে বলে? বিদেশি ধাতু হচ্ছে যে সকল ধাতু প্রধানত হিন্দি থেকে এসছে এবং কচিত বা কদাচিৎ আরবি ফার্সি থেকে দু একটি আসছে, সেগুলোকে বলা হচ্ছে বিদেশি ধাতু। তো বিদেশি ধাতুগুলোর মধ্যে প্রধানত পাচ্ছি আমরা হিন্দি। আমরা উদাহরণ দেখবো একটু পরে। তারপরে আমরা দেখব যে এর মধ্যে একটি ধাতু আছে যেগুলো ধাতুর মূল নির্ণয় করা যায় না, সেগুলোকে বলা হচ্ছে অজ্ঞাতমূল ধাতু। আমরা একটি উদাহরণ পেলাম, সেটা হচ্ছে হেরো। এখন তোমাদের দেখি তোমরা কতটুকু হিন্দি জানো, এক কথায় বিদেশি ধাতুগুলো সঙ্গে তোমরা কতটুকু পরিচিত আমি একটু আলোচনায় যাই। যেমন আমি বলতে পারি যে কথায় কথায় আমরা বলি যে আমি ডর পেয়েছি, মানে ভয় পেয়েছি। পরাজয়ে ডরে না বীর, ডরে না মানে ভয় পায় না। ডর, ডর মানে ভয়, এই ডরটাই হচ্ছে হিন্দি ধাতু। ডর হবে ভীত হওয়া। তারপরে টুট, টুট এটিও একটি বিদেশি ধাতু হিন্দি। টুট মানে ছিন্ন হওয়া। টুট, ডর, জম, ঝুল, ভিস, লটো, চ্যাস, সরি, এগুলি হচ্ছে বিদেশি ধাতু। আমি তোমাদেরকে অর্থসহ দু একটি বিদেশি ধাতু দেখাবার চেষ্টা করছি তোমাদের বই থেকে। তোমরা যদি বইটা একটু বের করে নাও তাহলে ভালো হয়। তোমরা এতক্ষণ হয়তো বই থেকে দেখছো যে বেশ কিছু উদাহরণ বইয়ে আছে, যেমন টুট, টুট, টুট মানে কি ছিন্ন হওয়া, এটা একটি বিদেশি ধাতু। ডাক, যদি তোর ডাক শুনে কেউ না আসে, ডাক, আহ্বান, আহ্বান উচ্চারণটা কিন্তু আহ্বান, এটা খেয়াল রাখতে হবে। আমরা হর ব লিখি, হয়ে যায় ও এর মতো, আহ্বান, আহ্বান নয়, উচ্চারণটা হবে আহ্বান। ডাক মানে আহ্বান। এছাড়া আছে ভিজ, ভিজ কি হবে তোমরা জানো, সিক্ত হওয়া। ভিজ মানে হচ্ছে সিক্ত হওয়া, অশ্রু সিক্ত নয় আমরা বলি না। এরপরে আছে জম, জম মানে হচ্ছে ঘনীভূত হওয়া, ঘনীভূত হওয়া। চ্যাস, আমরা শব্দটা বলি, চ্যাস মানে চিৎকার করা। আরো বলা যায় টুট, জম, ঝুল, ঝুল মানে কি, ঝুল মানে দোল খাওয়া, দোল, দোল খাওয়া।
আমরা বলি না গাছে ঝুলাবো মানে গাছে। আচ্ছা, টুট, ভিজ, জাম, চ্যাস, ঝোল, আরো উদাহরণ আছে, আমরা একটু দেখি বই থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করি। যেমন লটক, লটক মানে কিন্তু আবার ঝুলা, আবার ঝুলমানো একটা আছে। খুব একটা পরিচিত শব্দ আমরা বলি বিগড়, বিগড় বলি না, আমার বন্ধুদেরকে বলি যে এত পরিষ্কারে মাথা বিগড়ে যাবে, আমরা তোমরাই তো বলো কথাটা খুব। তো বিগড় মানে নষ্ট হয়ে যাওয়া, হ্যাঁ, বিগড় মানে হচ্ছে নষ্ট হওয়া। ঠ্যাল, আমরা বলি ঠ্যাল বলি, ঠ্যাল মানে কি? ঠেলা। আর কি দেখা যায় দেখি, আমরা আল্লাহর কাছে পানা চাই, চাহ, চাহ মানে কি? প্রার্থনা করা। এরকম তোমাদের বই থেকে যদি উদাহরণগুলো আমি একবার বলে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। যে আট, খাট, চ্যাচ, জম, ঝুল, টান, টুট, ডট, ফির, চাহ, বিগড়, ভিস, ঠেল, দা, লটক। হ্যাঁ, এই যে তোমাদের বইয়ে এই 80 পৃষ্ঠায় আমি উদাহরণগুলো দেখাবার চেষ্টা করছি। আমি যেখান থেকে বলছিলাম এগুলোই। আট, আট করে বাঁধা, শক্ত করে বাঁধা। তারপরে খাট, খাটটা, খাট মানে মেহনত করা। চ্যাস বলেছি আগে, জম বলেছিলাম। টান, আকর্ষণ, রক্তের টান, বড় টান আমরা বলি না। টুট মানে ছিন্ন হওয়া, ডর মানে ভীত হওয়া, এই যে এগুলো। ফির মানে পুনরাগমন। হ্যাঁ, চাহ বললাম একটু আগে। বিগড় মানে নষ্ট হওয়া বলেছি। ভিজ বলেছি শিখতে হওয়া। ঠেল বলেছি ঠেলা। ডাক মানে আহ্বান করা। আর লটক মানে হচ্ছে ঝোলা। সুতরাং আমরা আজকে অনেকগুলো বিদেশি ধাতু শিখলাম। এগুলো সবগুলো মূলত হিন্দি থেকে এসেছে। দু একটা আদি পার্শ্ব থেকে আগত এখানে পাওয়া যায় না সেরকম। আমরা বেশিরভাগই যেগুলো পাচ্ছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি হিন্দি থেকে। তাহলে আজকে যেটুকু আমরা আলোচনা করলাম, আমরা যদি আবার পুনরালোচনায় যাই তাহলে বলতে পারি, দুঃখিত, আমরা আজকে কি কি আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করেছিলাম প্রথমে ধাতু কি। মনে আছে তোমাদের নিশ্চয়ই? আমার সামনে যদি কেউ আমি প্রশ্ন করলে তোমরা যদি বলতে পারো ধাতু কি? ক্রিয়ার মূল। হ্যাঁ, ক্রিয়ার মূলকেই ধাতু বলে। ক্রিয়াপদকে ভেঙে যে আমরা দুটি অংশ পাই, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়াপদের মধ্যে কি কি জিনিস থাকে? দুটো জিনিস, ধাতু, ক্রিয়ামূল বা ক্রিয়া প্রকৃতি, আর ক্রিয়া বিভক্তি। তাহলে ক্রিয়া পদ্ধতি ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে সেটি ধাতু। তো ধাতু চেনার উপায় কি? ধাতুর একটা চিহ্ন ছিল, মনে আছে নিশ্চয়ই। চিহ্নটা আমি আবার দেখিয়ে দিই। দুঃখিত, এরকম একটা চিহ্ন বা বড় করে যদি দিই, কিন্তু এই চিহ্ন যদি না থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে কিভাবে চিহ্ন যেটি ধাতু? আগেই বলেছি ধাতু সকল পুরুষের সঙ্গে যায় না। ধাতু শুধুমাত্র উত্তম পুরুষের সঙ্গেই, ধাতু শুধুমাত্র তুচ্ছাত্মক মধ্যম পুরুষে, তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠত্ব মধ্যম পুরুষের সঙ্গে যায়, উত্তম পুরুষের সঙ্গে যায় না, সাধারণ মধ্যম পুরুষের সঙ্গেও যায় না। তাহলে উদাহরণ বলেছিলাম, তুমি পড়ো, আপনি পড়ুন, তুই পড়। তাহলে তুই এটাই হচ্ছে তুচ্ছাত্মক বা ঘনিষ্ঠত্ব মধ্যম পুরুষ। সুতরাং এই পড়, কর, ধর, মার, কাট, দেখ, চ্যাস, হ্যাঁ, এগুলো হচ্ছে ধাতু চেনার উপায়। ধাতু প্রধানত 3 প্রকার: মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতু, আর সাধিত ধাতু, আর যৌগিক বা সংযোগমূলক ধাতু। আজকে আমরা আলোচনা করলাম মৌলিক ধাতু বিস্তারিত আলোচনা। মৌলিক ধাতু পেয়েছিলাম আমরা 3 প্রকার: বাংলা, সংস্কৃত আর বিদেশি। আমরা একটা ছকে দেখেছিলাম যে সংস্কৃত ধাতু থেকে কি করে বাংলা ধাতুগুলো এসছে, আর সব শেষে আমরা আলোচনা করলাম বিদেশি ধাতু। আজকে এই পদ্ধতিতে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী আলোচনা করব। সেই প্রত্যাশায়, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।